দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জারিন। স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল বিমানবন্দর। এক চালানেই ধরা 15 থেকে 20 কেজি স্বর্ণ। কাঁচামরিচ 400, বেগুন ঠেকেছে 180-তে। বাজার নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। 36 দেশে সুযোগ থাকলেও 3 দেশে আটকে আছে শ্রমিক রপ্তানি। ছেঁড়া স্কুল ব্যাগ আর হাতে বিক্রির বাদাম, দ্বিতীয় শ্রেণীর শিশুর কাঁধে সংসারের ভার। পড়ে আছে 4 কোটি টাকার সেতু, নিচ দিয়ে চলাচল করছে মানুষ। ফেসবুকের পরিচয় থেকে পরিণয়, বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ পথে স্বর্ণ চোরাচালান আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একসময় মাত্র 1 কিংবা 2 কেজি স্বর্ণের চালান ধরা পড়লেও এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চালানে 15 থেকে 20 কেজি স্বর্ণ উদ্ধার হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, বিমানবন্দর যেন স্বর্ণ চোরাচালানের এক নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দৈনিক যুগান্তরের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত 5 বছরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে প্রায় 2000 কেজি স্বর্ণ। ফলের ক্যারেট, বিমানের টয়লেট এবং যাত্রীর শরীরে করে আনা হচ্ছে এসব স্বর্ণ। একের পর এক অভিযান চালানো হলেও থামানো যাচ্ছে না স্বর্ণ চোরাচালান। এমনকি কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত বদলাচ্ছে কৌশল। মাঝে মধ্যে বাহকরা ধরা পড়লেও শক্তিশালী সিন্ডিকেটের মূল হুতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তথ্য অনুসন্ধান বলছে, স্বর্ণ চোরাচালানের অন্যতম প্রধান রুট হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক চক্রটি বেছে নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। তবে ঢাকায় নজরদারি জোরদার হলেই রুটে পরিবর্তন আনে। আর এই রুটে অধিকাংশ চালান আসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। এছাড়া সৌদি আরব, কাতার, ওমান ও কুয়েত থেকে আসা ফ্লাইটও নিয়মিত ব্যবহৃত হচ্ছে। অতীতে স্বর্ণ পাচারের সঙ্গে কেবিন ক্রু, বিমানবালা, পাইলট, প্রকৌশলী, ট্রলিম্যান ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও এসেছে। গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি স্বর্ণ চোরাচালানে নতুন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে দুবাই চট্টগ্রাম ঢাকা রুটের ফ্লাইট। এই পদ্ধতিতে দুবাই থেকে আসা একজন বাহক স্বর্ণ নিয়ে বিমানে ওঠেন। চট্টগ্রামের যাত্রাবিরতির সময় চক্রের আরেক সদস্য একই ফ্লাইটে যাত্রী হিসেবে ওঠেন। পরে তিনি মূল বাহকের কাছ থেকে স্বর্ণ নিয়ে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে যান। কারণ অভ্যন্তরীণ টার্মিনালে নিয়মিত কাস্টমস তল্লাশি না থাকায় এই কৌশলে স্বর্ণ পাচার তুলনামূলক সহজ। চলতি বছরেই শাহজালাল বিমানবন্দরে স্বর্ণের 3টি বড় চালান জব্দ করা হয়েছে। এর মধ্যে গত 28 মার্চ রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG348 ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 46 কোটি টাকা। এরপর 2 জুলাই একই ধরনের আরেকটি চালান জব্দ করা হয়। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয় 18 কেজি 720 গ্রাম স্বর্ণ। ওই মাসেরই 19 জুলাই কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে পাচারের 16 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যদিও এসব ঘটনায় মূল হোতাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ বলেন, বিমানবন্দরকে চোরাকারবারি মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। নজরদারি বাড়ানো হয়েছে। সিন্ডিকেট ও চোরাকারবারিদের ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বুশরা ইসলাম বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান নেবে না। 2টি ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। রাজধানীর কাঁচাবাজারগুলোতে এখন চলছে এক অদৃশ্য লুটপাট। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে চরম অস্থিরতা। সাধারণ মানুষের পকেট কাটতে সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। বাজারে গেলেই ক্রেতাদের নাভিশ্বাস ওঠার জোগাড়।
তবুও টনক নড়ছে না সংশ্লিষ্ট মহলের। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকরী নজরদারি নেই বললেই চলে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে রান্নাঘরের অন্যতম অপরিহার্য উপাদান কাঁচামরিচ থেকে। মাত্র 1 মাস আগেও যে মরিচ বিক্রি হয়েছে 80 থেকে 120 টাকায়, তা আজ রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে, প্রতি কেজি 300 থেকে 400 টাকায়। বৃহত্তর পাইকারি বাজার কারওয়ান বাজারেও প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 380 টাকা দরে। খুচরা বাজারে যা 400 ছাড়িয়ে গেছে। শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজি এখন নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। বেগুন আকার ও মানভেদে বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকায়। এক সপ্তাহ আগেও যা ছিল 90 থেকে 110 টাকা। অন্যান্য সবজি আলু, পটল, ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দল সহ প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে বৃষ্টির কারণে পচে যাওয়ার অজুহাতে কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। ব্যবসায়ীদের হুঁশিয়ারি, সামনে দাম আরও বাড়তে পারে। শাকসবজির অগ্নিমূল্যের আঁচ লেগেছে মাছের বাজারেও। সব ধরনের মাছেই বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও টানা বৃষ্টির কথা বলে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা বিঘ্নের দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বাজার কেন স্বাভাবিক হচ্ছে না, সেটি প্রশ্ন ভোক্তাদের। প্রশ্ন উঠেছে সিন্ডিকেটের কারসাজি রোধে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান সুরক্ষায় বাজার মনিটরিং টিমের ভূমিকা নিয়ে। নিত্যপণ্যের এই লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুললেও সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ বা কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট। সরকারিভাবে জনশক্তি রপ্তানির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বয়েসেল। প্রতিষ্ঠানটির 36টি দেশে কর্মী পাঠানোর সক্ষমতা থাকলেও মাত্র 3টি দেশে সবচেয়ে বেশি কর্মী গেছে। বয়েসেল প্রতিষ্ঠার পর থেকে সরকারিভাবে সবচেয়ে বেশি কর্মী গেছে জর্ডান, দক্ষিণ কোরিয়া ও ব্রুনাই। অথচ রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, মালদ্বীপ, ফিজি, রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে কর্মী পাঠানোর সুযোগ থাকলেও বয়েসেল সেভাবে দক্ষ লোক পাচ্ছে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনেক বিদেশি নিয়োগকারী নির্দিষ্ট দক্ষতা, ভাষাজ্ঞান ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী চান। কিন্তু দেশে সেই মানের কর্মী পর্যাপ্ত সংখ্যায় তৈরি না হওয়ায় অনেক সম্ভাবনাময় বাজারে নিয়মিত কর্মী পাঠানো যাচ্ছে না। দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দ্বিতীয় শ্রেণীতেই জীবনের কঠিন ব্যাকরণ শিখছে ছোট্ট মাহিম। এক কাঁধে বইয়ের ছেঁড়া ব্যাগ, অন্য কাঁধে পরিবারের বোঝা। অন্য শিশুরা যখন বই খাতা আর টিফিন বক্স হাতে হাসি মুখে স্কুলে যাচ্ছে, তখন কাঁধে ছেঁড়া ব্যাগ আর হাতে বাদামের এক গুচ্ছ প্যাকেট নিয়ে জীবনযুদ্ধে নামে ছোট্ট শিশু মাহিম। অকালে বাবা হারিয়ে অভাবের সংসারে মায়ের পাশে দাঁড়াতে রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বাদাম বিক্রি করছে সে। তবে জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও থেমে যায়নি তার পড়াশোনা, নিভে যায়নি তার স্বপ্নের আলো। মরে যায়, মরে বাজারে বাদাম বিক্রি করে যা হয় 500 টাকা হয়, তাই মাকে দিই, তাই সংসার। মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাহিম স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। সে প্রায় 1.5 বছর আগে স্ট্রোক করে মারা যান তার বাবা আব্দুল মান্নান। একমাত্র বোনের বিয়ে হয়ে যাওয়ায় মা শিল্পী খাতুনকে নিয়ে তার 2 সদস্যের সংসার। বাবার মৃত্যুর পর থেকে ছোট্ট মাহিমের বাদাম বিক্রির যে রোজগারের টাকা, সেটা দিয়েই কোনোমতে বেঁচে থাকার স্বপ্ন বুনছে পরিবারটি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মা শিল্পী খাতুন প্রায় 50 প্যাকেট বাদাম ভেজে ছেলের জন্য প্রস্তুত করে দেন। সেই বাদামের প্যাকেট নিয়ে স্কুলে যায় মাহিম। ক্লাস শেষে সহপাঠীরা যখন খেলাধুলায় মেতে ওঠে, মাহিম তখন বাদাম বিক্রি করতে নেমে পড়ে রাস্তায়। কখনো প্রখর রোদ, কখনো আবার ঝুম বৃষ্টিতে রাত পর্যন্ত চলে তার এই জীবন সংগ্রাম। আর ঘরে বসে অপলক চোখে ছেলের ফেরার পথ চেয়ে থাকেন মা। যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ নিজেও ঘর তলায় মাথা দিতে পারেনি,
ছেলে বাড়ি আসে, ছেলেকে কাছে করে পেয়েই তারপরে খুশিটা হয়। স্কুলের গণ্ডি যেন ছুটে না যায় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মাহিমের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানান ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহিমকে যথাসাধ্য চেষ্টা করি ওকে উপকৃত করার জন্য আর্থিকভাবে, যেমন উপবৃত্তিটা দিয়েছে এবার। এদিকে আগস্ট মাসের শেষ দিকে মাহিমের মায়ের জন্য বিধবা ভাতা এবং ইউনিসেফের আওতায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশু হিসেবে মাহিমকে শিক্ষাবৃত্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে বিশেষ করে সমাজ কল্যাণ পরিষদ নামে একটা খাত আছে, এখানে আমরা শিক্ষার্থীদেরকেও সহায়তা করে থাকি। আমি চাইব বদ্ধ আশার প্রেক্ষিতে আমি শিশুটাকে এখান থেকে তার পড়ালেখার জন্য সহায়তা করার। শুধুই সরকারি আশ্বাসের ওপর নির্ভর না করে এই উদীয়মান আলোটি যাতে নিভে না যায় সেজন্য সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। বিশ্বকবির সেই তালগাছ কবিতার মতো সড়কের মাঝখানে বহুতল ভবনের মতো ঠাঁই দাঁড়িয়ে আছে প্রায় 4 কোটি টাকার এক সেতু। সেতু আছে কিন্তু ওঠার জায়গা নেই। বিপুল টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও গাইডওয়াল না থাকায় দীর্ঘ 3 বছর ধরে ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। মনে করেন এই কন্ট্রাক্টর 3 বছর ধরে ব্রিজ করছে, 3 বছরের মধ্যে মনে করেন এই কন্ট্রাক্টর এনে দেখা সাক্ষাৎ করে না, এখানে মাটি ফেলায় না। আবার মনে করেন হাজার হাজার গাড়ি যায়, হাজার হাজার দর্শক মনে করেন রাস্তাতে চলাফেরা করে। বর্ষা মাস আইতাছে, কোনো মনে করেন পানি দিয়ে হাতার বাইরে যাইতে হবে। এখানে মানে আমাদের ব্রিজটা দ্রুত করার একটাই দাবি, কারণ এইদিকে যদি আপনারা খোঁজ খবর নেন আমাদের প্রায় 10-15টা এলাকার লোক এই রাস্তাতে চলাফেরা করে। আর আমাদের এই সাইডে প্রাইমারি স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক 2টা আছে এই পাশে। আর এখানে যে যারা আমাদের নদীর ওপার অনেক লোক এই রাস্তাতে চলাফেরা করে, কারণ আমাদের এই যে বিনানুর বাজারটা বিখ্যাত বাজার, আপনারা সবাই জানেন। এই সেতুর কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপাশে থাকা 15টি গ্রামের হাজারো মানুষকে। স্কুল কলেজের শিক্ষার্থী, মুমূর্ষ রোগী কিংবা কৃষক সবারই যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ার কথা ছিল এই সেতুটি, কিন্তু সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়েই তাদের চলতে হচ্ছে কাদাপানি আর ঝুঁকিপূর্ণ বিকল্প পথ দিয়ে। এরা খাস ঘুড়িপাড়া রাস্তা আমাদের বহুত মানুষ চলাচল। এখানে তেবাড়িয়া বাজারে এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, তারপর হাই স্কুল আছে, এখানে ছাত্ররা চলাচল করে। কিন্তু আমাদের যে অবস্থা, যে ভোগান্তি চলতেছে, এই যে বৃষ্টির কাজটা মোটামুটি 3 বছর হয়ে গেছে, কন্ট্রাক্টরের খবর নাই। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রামে 2023 সালে এলজিইডির আওতায় 3,84 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। অভিযোগ রয়েছে ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখেই কেটে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রিপনকে ফোন দিলে পরিচয় শুনেই কেটে দেন ফোন, আর দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ইউপি চেয়ারম্যান। এই ব্রিজটার কারণে মনে করেন যে আমার সলিহা দিনুন সহ দপ্তিয়া দুপুরে ইউনিয়নের সরকারের ইউনিয়নের অনেক জনগণ আমাদের এই হাট বাজারে কৃষি পণ্য, তারপরে মঙ্গলবারে গরু হাট, বড় একটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বড় হাট, এখানে কেনা বেচার উদ্দেশ্যে মানুষ আসে যায়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মনে করেন যে বর্ষা বৃষ্টি মৌসুমে তারা স্কুল কলেজে মাদ্রাসায় আসতে পারে না, হাট বাজার আসতে পারে না, মানুষ মাল পরিবহন করতে পারে না, জনগণের অনেক বিঘ্ন করতেছে। তবে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে অসম্পূর্ণ কাজ শেষ করতে পুনরায় দরপত্র বা রিটেন্ডারের প্রক্রিয়া চলছে। খাসঘনিপাড়া ব্রিজটি আমাদের কাজটি অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে, এখন শুধু অ্যাপ্রোচের কাজটি বাকি রয়েছে। অ্যাপ্রোচের কিছু সংশোধন দরকার ছিল, সেই অনুযায়ী আমরা প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই আমরা কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব। সরকারি টাকার এমন অপচয় আর কর্তৃপক্ষের অবহেলার মাসুল আর কতদিন গুনবেন 15টি গ্রামের ভুক্তভোগী মানুষ? প্রশাসনিক আমলাতন্ত্রের জটিলতা কাটিয়ে দ্রুতই সেতুটি চলাচলের উপযোগী হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। রোমিও জুলিয়েট সিনেমার এই গানই যেন এবার বাস্তবে সত্যি হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামান্য পরিচয়, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে পরিণয়। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে চলে এসেছেন এক তরুণ,
কেবল ভালোবাসার মানুষটিকে আপন করতেই ছেড়েছেন নিজ ধর্ম, গ্রহণ করেছেন ইসলাম। শেষ পর্যন্ত শুভ পরিণয়ে রূপ নিল চীনা নাগরিক ওয়াং সুলিনের সেই প্রেমের গল্প। এখন তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ নুরুদ্দিন। খুব সুন্দর, আর সবাই এটা নিয়ে আনন্দ টানন্দ করতেছি, আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের বাড়িতে উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে নাজমিন আক্তার মোহনগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায় মাস দুয়েক আগে ফেসবুকেই প্রথম কথা হয় তাদের। ধীরে ধীরে তৈরি হয় সম্পর্কের গভীরতা। পরে উভয় পরিবারের সম্মতিতে গত 18 জুলাই বাংলাদেশে পা রাখেন ওয়াং সুলিন। এরপর 21 জুলাই আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাদের বিবাহ সম্পন্ন হয়। 10 ফুটে আমি মেয়ের বিয়ে সম্পন্ন করি এবং ছেলে হিন্দু ছিল, আমার মুসলিম হয়, তার নাম রাখা হয় নুরুদ্দিন। তবে মেয়ের এমন সিদ্ধান্তে তাড়াহুড়ো করেনি পরিবারও। কনের বাবা মোহাম্মদ নাজিমুদ্দিন আরও জানান, চীনা যুবকের পরিচয়, পারিবারিক তথ্য নিখুঁতভাবে যাচাই এবং চীনা দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ সম্পন্ন করেই এই বিয়েতে সম্মতি দিয়েছেন তারা। এদিকে নেত্রকোনার গ্রামীণ পরিবেশে বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ঢল নামে কনের বাড়িতে। সব আইনি প্রক্রিয়া শেষে নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার মধ্য দিয়েই পূর্ণতা পেল ভাষা ও সীমানা পেরিয়ে গড়ে ওঠা এই অনন্য প্রেমের গল্প। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।